আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্যে, মানে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে এবং এর নেতৃত্বের শীর্ষ পর্যায়ে শেখ হাসিনাকে আবার বসানোর জন্যে দিল্লি কি চেষ্টা করছে? দিল্লি কি আমেরিকার সঙ্গে কোনো লবিং করছে? এবং এই সমস্ত বিষয়াদি নিয়ে দিল্লির সঙ্গে বেজিংয়ের কি কোনো কথাবার্তা হয়েছে? বা যদি হয়ে থাকে সেই বিষয়গুলো কি হতে পারে একজন রাজনীতির পর্যবেক্ষক রূপে আমি যতটুকু বুঝেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে বলবো। তার আগে বলে নিই যে ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানের জনাব তারেক রহমান সাহেবের সরকার, আমরা তাদেরকে যে ফর্মই ধরি না কেন বা দেখি না কেন, আসলে এই সরকারের মৌল ভিত্তিগুলো কি? প্রথমে ইউনূস সাহেবকে দিয়ে শুরু করি। ইউনূস সাহেবের আগমন এবং তার সঙ্গে যারা উপদেষ্টা ছিলেন সবারই কর্মকাণ্ড অনেকটা ছিল ভিনি, ভিডি, ভিসি। জুলিয়াস সিজার, রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি তার তখনও তিনি মানে যাকে বলা হয় সিজার হননি, সম্রাট হননি, তার আগে যখন তিনি কনসুল ছিলেন, তো সেই কনসুল থাকা অবস্থায় তিনি আজকের যে তুরস্ক, এই তুরস্কের একটা বিরাট এলাকা জয় করলেন এবং তৎকালীন সময় ওই এলাকাটি উপজাতি অধ্যুষিত ছিল এবং ভীষণ রকম ডেঞ্জারাস একটা জায়গা ছিল। জার্মানিতে একটা জায়গা ছিল, তারপর ফ্রান্সে একটা জায়গা ছিল, আর তুরস্কের এই জায়গাটি নানা কারণে এখানে কোনো বিজেতা যেতে সাহস পেতেন না এবং যে কোনো কারণে হোক না কেন জুলিয়াস সিজার এত বিখ্যাত, সে মানে সেই জার্মানি দখল করেছিলেন, তারপরে তিনি গলের যে যুদ্ধ তার মাধ্যমে ফ্রান্স দখল করেছিলেন এবং ইংল্যান্ডও দখল করেছিলেন। তো এই দখল করার আগে তিনি তার যে প্রথম যে যুদ্ধটি, যেটিকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, সেই যুদ্ধটি ছিল এই তুরস্কে। তিনি এত সহজে এটা জয় করলেন, তিনি ভাবতেই পারলেন না হাউ ইট ইজ পসিবল। শুধু বিজয়ের পর তিনি রোমান সিনেটকে লিখলেন ভিনি, ভিডি, ভিসি, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা এসেছিলেন ক্ষমতাতে সবাই আসলাম, দেখলাম, জয় করলাম। তারা যেভাবে বলতে পারবেন না কেন আসলাম, কিভাবে আসলাম ইত্যাদি, আবার একইভাবে তারা বলতে পারবেন না কেন গেলাম, কিভাবে গেলাম। পুরো জিনিসটি একটা সিস্টেমের মধ্যে জাস্ট দে প্লেড। তাদেরকে একটা জায়গাতে বসানো হয়েছিল, বসার পরে তারা কিছু কর্মপরিধি, তাদের কিছু চিন্তা চেতনা বা তাদের দক্ষতা অভিজ্ঞতা তারা সেই চেয়ারে বসে করার চেষ্টা করেছে, যেটি বলতে গেলে ব্যর্থ হয়েছে এবং এমন একটা সময় তারা যেতে বাধ্য হয়েছেন। যদি তারা না যেতেন তাহলে তাদের অস্তিত্ব কোন পর্যায়ে থাকতো একমাত্র আরশের মালিক আল্লাহ ছাড়া বলতে পারেন না। আবার একইভাবে যে যাই বলেন না কেন, জুলাই বিপ্লবের পরে জনাব সালাউদ্দিন সাহেবের ফিরে আসা ইন্ডিয়া থেকে একেবারে রাতারাতি, মানে মনে হলো যে জুলাই বিপ্লব হয়েছে আগস্ট মাসের 5 তারিখের পরে, সারা বাংলাদেশে সালাউদ্দিন সাহেবের আসার জন্য, বিএনপির নেতৃত্ব গ্রহণ করার জন্যই বোধহয় তার জন্ম হয়েছে। প্রকৃতি যেভাবে মায়ের পেট থেকে একটি সন্তানকে প্রসব করিয়ে দেয়, প্রকৃতি যেভাবে মাটির যে ঘনত্ব, সেই ঘনত্ব ভেদ করে একটি ধানের চারা বা একটি শস্যের যে যাকে বলা হয় মূল গভীরে চলে যায় এবং একটি শস্যের যে কাণ্ড সেটা উপরে উঠে আসে। একটু গভীরভাবে চিন্তা করুন তো, এটা প্রকৃতি ছাড়া সম্ভব নয়। ছোট্ট একটা আপনি ধরেন বীজ, সেই বীজের এত নরম একটা মূল, প্রথমে মূলটা বের হয় বীজ থেকে, সেই মূলটা মাটির ভিতরে চলে যায়। ওর শক্তিটা পেল কোথায়? মাটি যেভাবে থাকে সেখানে ওই নরম মূল দিয়ে আপনি একটু মূলটা টানায় বের করে আপনি নিজে একটু ওটা ঢোকানোর চেষ্টা করেন তো, হয় না। নিঃসন্দেহে মাটির ভিতরে
এমন কিছু মধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি রয়েছে, সেই মহাকর্ষণ শক্তি সেই বীজ থেকে যেটা মূল বের হয়, সেই মূলকে টানতে থাকে মাটির গভীরে। আদারওয়াইজ মূলের কোনো শক্তি নেই মাটি ভেদ করার। আবার সেই বীজের যে অংশটি মাটি ফুঁড়ে উপরে চলে আসে, সেই আকর্ষণ যদি মহাকাশ থেকে না আসতো, সেই আকর্ষণ জমিনের বাতাস যদি গ্রহণ না করত, জমিনের উপরের ভাগ যদি তাকে সেইভাবে আহ্বান না করতো, কামন কামন, তাহলে ওই নরম যে কাণ্ড, সে তার পক্ষে মাটি ফুঁড়ে এই পৃথিবীর আলো বাতাস দেখা সম্ভব হয় না, যেটা আপনারা সহজে বুঝেন। আর আমাদের জন্ম বা যে কোনো পশু পাখির জন্ম, ডিম থেকে বাচ্চার জন্ম, সব কিছুর মধ্যেই একটা প্রকৃতির লীলা খেলা থাকে। তো সেই প্রকৃতির লীলা খেলাতেই এমন কাছে মনে হলো যে সালাউদ্দিন সাহেব চলে এলেন, তারেক রহমান সাহেব চলে এলেন। তারেক রহমান সাহেব যখন চলে এলেন তখনই তার আম্মা মারা গেলেন। তার আম্মা মারা যাওয়ার পর সেখানে বিশাল জানাজা হলো। মানে সব কিছুই মনে হলো যে প্রকৃতি সাজিয়ে দিয়েছে, এটি কোনো মানুষের কাণ্ড নয়। এখন আচ্ছা বলেন তো আপনারা, যে এই যে প্রকৃতি সালাউদ্দিন সাহেবকে যে সুযোগটা দিল, তারেক রহমান সাহেবকে সুযোগটা দিল, তারা কয়বার, মানে আপনি যদি আধ্যাত্মিকতার কথা চিন্তা করেন, দাড়ি রেখে পাহাড়ে বসে সেই যাকে বলা হয় ধ্যান করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতে ধ্যান করেছেন, ওনারা এইভাবে ধ্যান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা সিঙ্গেল উদাহরণ দেখান তো। কিংবা ধরুন অন্য যে কোনো ধর্মমত, অথবা তারা এমন কি কর্ম করেছেন যে কর্মের ফলে এরকম কোনো একটা ঘটনা ঘটে গেল। মানে সব কিছুতেই প্রশ্ন। আপনি প্রকৃতিকেও মিলাতে পারবেন না যে প্রকৃতি তাদেরকে এই যে সুযোগ দিয়েছে, ইজ দেয়ার এনিথিং? অথবা তাদের সঙ্গে যে বৈদেশিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে তারা এমন কি করেছেন যে কর্মের কারণে তাদেরকে, মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, আবার সরিয়ে দেওয়া হলো, আবার তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে, ক্ষমতায় বসানোর পর প্রেমের রশি দিয়ে আবার এখন টানাটানি শুরু হয়েছে। এবং এই টানাটানির ফলে কি হলো দেখবেন যে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে, তাদের খাবার দাবার, জীবন চাল চলন সব নষ্ট হয়ে গেছে। আপনি আমি বাইরে থেকে যতটুকু আন্দাজ করতে পারি, ভিতরে যারা আছেন তারা এই উত্তাপটি, তাদের ক্ষমতার জোর এবং ভিত্তিটি তারা আপনার আমার চেয়ে 100 গুণ বেশি বুঝতে পারেন। তাদের চলাফেরা, ড্রেস কোড, তাদের মানে সিদ্ধান্ত গ্রহণ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখবেন প্রচণ্ড অসামঞ্জস্যতা রয়েছে। এবং আমরা যারা বাইরে আছি, সেই বাইরে আমরা তাদের সেই কাজের কোনো রকম ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুর্বৃত্তায়ন কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এই যে মহাস্থানগড়, আপনারা নিঃসন্দেহে নাম শুনছেন, প্রাচীন বাংলার নয়, প্রাচীন ভারতবর্ষের রাজনীতি এবং সভ্যতার যে কটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হলো এই মহাস্থানগড়। এখন সেই মহাস্থানগড়টিকে ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের যে ঐতিহ্য, এটি ঘোষণা করার একটা প্রক্রিয়া জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং সেটার কারণে কি হচ্ছে, এই জায়গাটিকে অবিকৃত রাখতে হবে, অবিকৃত রাখতে হবে। এবং ওটা যখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হবে, তখন ওটা কেন্দ্রিক পর্যটন, ওটা কেন্দ্রিক উন্নয়ন, এটা জাতিসংঘ করবে। এবং এটার একটা বিরাট, আজ ধরেন আমরা পেত্রা দেখতে যাই, আজ আমরা সেই মিশরের যে পিরামিড দেখতে যাই, মূলত এর সঙ্গে জাতিসংঘ জড়িত। তেমনি আমাদের মহাস্থানগড়, আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার, ইভেন আমাদের সোনারগাঁর যে পালাম সিটি, এগুলোকে যদি আমরা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের পর্যটন শিল্পটা অনেকটা জায়গায় চলে যাবে। তো সেইরকমভাবে আমাদের মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সহ আরও অনেক যারা এমিনেন্ট আইনজীবী আছেন, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই সরকারের আমলে হঠাৎ করে একটা সিন্ডিকেট, তারা এখন এখানে এই ওয়ার্ল্ড হেরিটেজে
মানে তাদের তো ধারণা নাই, মানে তারা এখন ওই মহাস্থানগড়ের মধ্যে ২টা রাস্তা করবে, তারপর ওখানে কিছু ঝাড়পোছ করবে, ১০ কোটি টাকার জায়গায় ১০০ কোটি টাকার একটা প্রকল্প করবে, ওটা দেখিয়ে এবং কিছু টাকা মারবে। এই কাজ করার জন্য একটা বিরাট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। যখন সিন্ডিকেট কাজ করতে গেল, বগুড়ার ডিসি বলল যে আপনি তো কাজ করতে পারবেন না, এখানে কোর্টের রায় আছে, এটা স্থগিত, ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য মামলা করা হয়েছে। এখন সেই মামলা আবার অ্যাপিলেট ডিভিশনে নিয়ে তদবির করে সেই মামলা ভ্যাকেন্ট করার জন্য সেই সিন্ডিকেটগুলো চেষ্টা করে যাচ্ছে। এই দেশগুলাই যাক, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে আমার মাল পানি কামাতে হবে। আরেকটি ঘটনা বলি, একটা জেলার থেকে একজন নর্মাল এএসআই, খুব ভালো, মানে একটা ভালো থানাতে আছেন। তো এখন সে আসছে, স্যার আমাকে একটু বদলির ব্যবস্থা করে দেন। তা বললাম, তুমি তো ভালো জায়গাতে আছো, কেন বদলি হবে? বলে যে স্যার জীবন বাঁচছে না। এই কারণে হলো যে এখানে ওসি সাহেব যিনি আছেন ৬০ লাখ টাকা খরচ করে এসছেন, এবং এই ৬০ লাখ টাকা তোলার জন্য প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে সবার উপর সে প্রেশার ক্রিয়েট করছে, ফলে প্রতিদিন আমাদেরকে অন ডিউটিতে গিয়ে এই টাকা আদায় করার জন্য চেষ্টা করতে হয়। কয়দিন আগে এরকম একটা ঘটনায়, এখন আগের মতো সমাজ নাই, পুলিশকে ভয় পায় না, অনেক জায়গায় মব হয়, অনেক জায়গায় মারামারি হয়, সব কিছু হয়, এবং আমাদের পুলিশকে ধরে সেই মাদক সহ উল্টে ফেলে, মানে মাদক উদ্ধার করতে পুলিশ গেছে, উল্টে ফেলে মাদক মামলায় পুলিশকে ফাঁসাই দেওয়া হয়েছে, চাকরি চলে গেছে। আমারও, মানে আমি যেখানে আছি আসলে আমার জীবন নিয়ে টানাটানি, আমি ২৮ বছর চাকরি করছি, স্যার আমি একটু বাঁচতে চাই। আপনি বোঝার চেষ্টা করেন যে একটা ওসির জন্য ৬০ লাখ টাকা, হয়তো ১ বছর বা ৬ মাস। তো এই পর্যায়ে চলে গেছে দুর্বৃত্তপনা। এই কাজের সরকারের যদি ধারাবাহিকতা থাকতো, সরকার প্রথমে এই জায়গাগুলোতে হাত দিতে পারতো, কিন্তু সেই জায়গাগুলোতে হাত দেওয়া যায়নি। এর ফলে কি হলো, এই যে সরকারের প্রতিটি প্রশাসন, প্রতিটি জায়গা, কনস্ট্রাকশন, এই যে সরকারের অনেক মন্ত্রীদের নামে দুর্নীতির অভিযোগ আসছে, অনেক মন্ত্রীদের বিরুদ্ধে সুপার পাওয়ারের, যাকে বলা হয় যে তাদের অনেক ক্ষমতা চলে আসছে, সরকারের আপনজনের মধ্যে বন্ধু ভার্সেস বন্ধু, শত্রু ভার্সেস শত্রু, তাদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে। এই বিষয়গুলো মানুষ ভাবছে তাহলে তো আওয়ামী লীগ ভালো ছিল, আমাদের কই জান্নাতের টিকিট কই? জামাতের লোক তো তাবিজ বিক্রি করার কথা বলে, খু দেওয়ার কথা বলে নারী ধর্ষণ করে, পার্থক্য কী রইল? তাহলে আওয়ামী লীগের লোকও ধর্ষণ করতো, জামাতের লোক এই কাজগুলো করতেছে। আওয়ামী লীগের সালমান এফ রহমান এই কাজগুলো করছে, এখন কি শেয়ার মার্কেট লুট হচ্ছে না? এখন কি ব্যাংক লুট হচ্ছে না? আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন, এখন কি দুর্নীতিবাজ নেই? এটা মাঠের মধ্যে আপনি একটা সিঙ্গেল জায়গাতে কমেছে, কমেনি। এখন এটাকে উঠাতে 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 ওই যে বীজের মতো আরও উপরে উঠান, উপরে উঠাইলে আপনি দেখবেন যে যারা এই ক্ষমতার কলকাঠি নাড়েন বিদেশ থেকে, সেটা ওয়াশিংটন বলেন, দিল্লি বলেন, চীন বলেন, তো তারা এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তারা দেখছেন। দেখার পরে তাদের কি মনে হচ্ছে যে তাদের বিনিয়োগ, তাদের ভবিষ্যৎ, তাদের সিদ্ধান্ত, তাদের সাথে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কন্টিনিউ করার জন্য যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ড ১৭ বছর কেমন ছিল,